আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করি আমাকে শোনা যাচ্ছে। আর এখন অনেক রাত বাজে, মেবি 1টা বা 2টা। এই জন্যে আমি একটু আস্তে আস্তে কথা বলার ট্রাই করছি। বাট আমি আশা করি আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন, কারণ ফ্যান অফ করা, শীত শীত পড়ছে খুললে অনেকটা। আচ্ছা, তো আমাদের মেবি ফার্স্ট সিটি সেটা হচ্ছে মানডেতে, যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আমাদের প্রথম যে সিটি হবে সেটা মানডেতে হবে ইনশাল্লাহ। তো আমাদের মানডেতে যে সিটিটা আমরা নিতে চেয়েছিলাম একমাত্র ফটোকেমিস্ট্রির উপরে, কিন্তু দুর্ভাগ্যবশত অথবা যাই বলেন, স্যার ফটোকেমিস্ট্রির খালি সিটি নেবেন না, উনি এটার সাথে আরেকটা টপিক অ্যাড করছেন, এটার নাম হচ্ছে লুইস স্ট্রাকচার। আচ্ছা, তো এই লুইস স্ট্রাকচারটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। লুইস স্ট্রাকচার কি, কাকে বলে এবং কিভাবে করতে হয়, আমরা এই জিনিসটা নিয়ে আজকে বেসিক্যালি একটু আলোচনা করব। তো আমরা শুরু করি। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন আসে যে লুইস স্ট্রাকচার কি জিনিস, তাই না? তো লুইস স্ট্রাকচার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার একটা একটা অ্যাটমকে আপনার প্রকাশ করার একটা, যেমন আমরা বিভিন্ন জিনিসকে প্রকাশ করি না, মনে করেন আমরা যদি একটা সূত্র লিখি তাহলে x² + y² = z², একটা সূত্রকে প্রকাশ করি। তারপরে বিভিন্ন সূত্র, মনে করেন আপনার, আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে আসি তাহলে S = ut + ½ at², এই যে কত ধরনের সূত্র আমরা ব্যবহার করি, তাই না? তো লুইস স্ট্রাকচার হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা একটা ছবি প্রোভাইড করে একটা মলিকিউল অথবা আয়নকে তার শেয়ার করা ইলেকট্রন এবং তার বন্ডের বন্ডগুলার মাধ্যমে একটা ছবি প্রকাশ করে, একটা 2D পিকচার প্রকাশ করে। এটাকে যদি আমরা একটু বইয়ের ভাষায় করি তাহলে ইট প্রোভাইডস আ পিকচার অফ বন্ডিং in molecules and 1 second, yep, where is it? Molecules and ions in terms of shared pair of electrons and octet rule. ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে একটু যদি খেয়াল করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন প্রথমে আমাকে বলছে যে ইট প্রোভাইডস আ পিকচার, অর্থাৎ এটা একটা ছবির মতো করে প্রকাশ করে। আচ্ছা, সবুজ করি এটাকে, তাহলে যদি ভালো হয়। আচ্ছা, আরও বিচ্ছিরি হয়ে গেলো না, কী কালার ইউজ করা যায়? হলুদ ইউজ করে দেখি, আমরা একটু উজ্জ্বল হলুদ ব্যবহার করে দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কালারটা একটু ব্যবহার করি। আচ্ছা, তো যে লাই সেই কদই। আচ্ছা, আমরা এটা ইউজ করি। তো এটা কি করছে? এটা একটা ছবি প্রকাশ করতেছে কিসের? অফ বন্ডিং, অর্থাৎ বন্ধনের। কার মধ্যে? অণুর মধ্যে অথবা আয়নের মধ্যে। কার ভিত্তিতে? শেয়ার পেয়ার ইলেকট্রনের ভিত্তিতে এবং অক্টেট রুলের ভিত্তিতে। শেয়ার পেয়ার ইলেকট্রন কি? শেয়ার পেয়ার ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রন যুগলকে অণু বা পরমাণু যখন অণু গঠন করে বা আপনার আয়ন গঠন করে বা বন্ধন গঠন বা ওই তো র্যাডিক্যাল গঠন করে, তখন ওরা যেই ইলেকট্রনগুলোকে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন গঠন করার জন্য যে ইলেকট্রনগুলোকে ওরা নিজেদের মধ্যে শেয়ার করে, ওই জিনিসটাকে আমরা বলছি শেয়ার পেয়ার্ড ইলেকট্রন। আর অক্টেট রুল তো আমরা সবাই জানি যে যত ধরনের আপনার অ্যাটম আছে, এরা ইনার্ট গ্যাস ফরমেশন আমরা যেটাকে বলি, বা নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, এইটা আপনার অর্জন করার চেষ্টা করে, যেটাকে আমরা বলে থাকি সাধারণত এনপি NS2 NP6। এই জিনিসটা সবাই গঠন করার চেষ্টা করে। তো
সেই হিসাব করে আমরা হচ্ছে বলে থাকি যে অক্টেট রুল, মানে অর্থাৎ 8টা যদি একটা অ্যাটমের লাস্টে মানে শেষ যে কক্ষপথ, সে কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সে সাধারণত তাকে আমরা বলে থাকি যে সে একটা স্টেবল অবস্থায় আছে। তো এখন হচ্ছে আমরা এটার কিছু নিয়ম আছে এই জিনিসটাকে করার। তো আমরা কিছু নিয়ম দেখব। প্রথমেই আমরা হচ্ছে মানে নিয়মে চলে যাব। তো নিয়মের মধ্যে আমরা যদি একটু, আমি নিয়মটাগুলোকে খুব সুন্দর করে গুছিয়েছি, আপনাদের জাস্ট একবার করে আপনার নিয়মটা দেখলেই আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ফার্স্ট এখানে যদি লিখি রুলস অফ লুইস স্ট্রাকচার। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যে রুল হবে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম সিলেকশন, অর্থাৎ আপনি যে কেন্দ্রীয় যে পরমাণু ওটাকে কীভাবে সিলেক্ট করবেন। কেন্দ্রীয় পরমাণু সিলেক্ট করার জন্য আপনার দেখতে হবে কোনটা সবচেয়ে লিস্ট ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, এরপরে আপনার দেখতে হবে যে কোনটা সবচেয়ে বড় বা which one is largest, আর ফাইনালি আপনি দেখতে হবে যে কোনটার অ্যাটমিক ওয়েট সবচেয়ে বেশি। আপনার এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা কম হবে, আর সবচেয়ে বড় সাইজ হতে হবে, আর অ্যাটমিক ওয়েট সবচেয়ে বেশি হতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনি একটা কেন্দ্রীয় পরমাণুকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপরে একটা শর্টকাট ট্রিক হতে পারে যে আপনার হাইড্রোজেন এবং ফ্লোরিন এরা কখনো সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় অণু হতে পারে না। হাইড্রোজেন এবং ফ্লোরিন হতে পারে না, কারণ এর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এটা অনেক বেশি, আর হাইড্রোজেন অণুর তো সাইজ অনেক ছোট এটা। আর হাইড্রোজেনের হচ্ছে আপনার এক বন্ধন একমাত্র গঠন করতে পারে, এছাড়া হাইড্রোজেন কিন্তু বন্ধন অন্য মানে আর কোনো বন্ধন গঠন করতে পারে না। তো হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় অণু হিসেবে কাজ করেন। আচ্ছা, তো আপনার প্রথম কাজ হলো আপনার কেন্দ্রীয় অণুটাকে বের করা। এরপরে দ্বিতীয় কাজ যেটা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় অণুর সাথে যে কর্নার অ্যাটম বলি আমরা যেটাকে, বা যে পার্শ্ববর্তী যে অ্যাটমগুলো থাকে কর্নার অ্যাটম। আচ্ছা, আমি একটু মুছি এটাকে। হ্যাঁ, কর্নার অ্যাটমগুলার আপনার অক্টেট ফিল করতে হবে। অক্টেট মানে কর্নার অ্যাটমে যেন অক্টিসিটি, আচ্ছা আপনার কর্নার অ্যাটমগুলো যেন 8টা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে, আপনার অক্টেট ফিল আপ করতে হবে। এরপরে কি বলছে, এরপরে বলা হচ্ছে যে আপনার হাইড্রোজেনের ক্ষেত্রে, একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে ডুয়েট রুল বা 2টা ইলেকট্রন থাকলে আমার হচ্ছে, ঠিক আছে। আর এমনি কর্নার অ্যাটমে আপনার অক্টেট থাকতে হবে। এই অক্টেট আপনার লোন পেয়ার ইলেকট্রনও থাকতে পারে, বন্ড পেয়ার ইলেকট্রনও থাকতে পারে। আমরা এটা আসবো, এগুলো আমরা এখনই একটু পরেই আমরা ডিসকাস করব। তারপরে সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌলে 8 বা তার অধিক ইলেকট্রন থাকতে হবে, কিন্তু 8-এর কম হতে পারবে না, 8-এর কম হবে না। কেন্দ্রীয় মৌলে 8টা ইলেকট্রন থাকতেই হবে। আর সবচেয়ে লাস্ট সেন্ট্রাল অ্যাটমের কোভ্যালেন্সি মানে পূর্ণ হতে হবে। এখন কোভ্যালেন্সি জিনিসটা কি? কোভ্যালেন্সি কি যোজনী? না, যোজনীকে আমরা বলে থাকি ভ্যালেন্সি। তাহলে কোভ্যালেন্সি কি? কোভ্যালেন্সি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন করার সময় একটা পরমাণু যে কয়টা বন্ধন করতে পারে। এই কোভ্যালেন্সি আপনার প্রথম পর্যায়ে বা প্রথম পিরিয়ডের ক্ষেত্রে এটা 1, দ্বিতীয় পিরিয়ডের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্সিমাম 4, এগুলো হচ্ছে ম্যাক্স, ঠিক আছে। প্রথম পিরিয়ডে ম্যাক্সিমাম 1 প্রথম পিরিয়ডের ক্ষেত্রে, যে
ম্যাক্সিমাম বলা হচ্ছে। দ্বিতীয় পিরিয়ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম 4, প্রথম পিরিয়ডে কে আছে বলেন তো? প্রথম পিরিয়ডে আছে হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পিরিয়ডে আছে আপনার হচ্ছে কার্বন যার 4, অক্সিজেন যার হচ্ছে আপনার 2, তারপরে আছে নাইট্রোজেন যার হচ্ছে আপনার 4, এরপরে আপনার আছে হচ্ছে ফসফরাস, এরপরে ফসফরাস নাই এই গ্রুপ, সরি ফসফরাস নাই এই গ্রুপের পরে আছে হচ্ছে ফ্লোরিন। তো এরা হচ্ছে সেকেন্ড গ্রুপে। থার্ড পিরিয়ড এটা কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ 4 বা তার কম হতে পারে, বাট 4-এর বেশি যাবে না, ঠিক আছে? 4-এর কম হইতে হবে সব সময়, 4-এর বেশি কখনোই যাবে না। আচ্ছা, 3 নাম্বার পিরিয়ডে আমাদের আসে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 6 পর্যন্ত, এবং 4 নাম্বার 3, 4 নাম্বার 3 আর 4 নাম্বার পিরিয়ডে আছে 6 পর্যন্ত, এবং 5, 6, 7 এখানে আছে আপনার ম্যাক্সিমাম 8 পর্যন্ত, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কোভ্যালেন্সি হয়ে গেল। কোভ্যালেন্সি হয়ে গেলে এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হয় যে এটার কি কোনো পজিটিভ চার্জ আছে কিনা। পজিটিভ চার্জ যদি থাকে ওইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের উপর দেওয়া হবে, নেগেটিভ চার্জ থাকলে ওটা কর্নার অ্যাটমের উপর বসে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা বের করার জন্য আমাদের একটু ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হয়। ফর্মাল চার্জ ক্যালকুলেশন। তো ফর্মাল চার্জ ক্যালকুলেশন বা ফর্মাল চার্জ গণনা এটা কী জিনিস? ফর্মাল চার্জ গণনা হচ্ছে, আমি এটাকে FCC বলি। তাহলে ফর্মাল চার্জ ক্যালকুলেশন দ্বারা আপনার ভি, অর্থাৎ আপনার ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা বলে থাকি যে হচ্ছে আপনার যোজন ইলেকট্রন, যেটা হচ্ছে আমার সর্বশেষ স্তরে যে কটা ইলেকট্রন থাকে ওটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, মাইনাস আপনার লোন পেয়ার ইলেকট্রন বা আপনার হচ্ছে বন্ধন যারা করেনি তারা, মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন ভাগ 2। এখানে আপনি বন্ড পেয়ার ইলেকট্রন ভাগ 2ও ব্যবহার করতে পারেন, অথবা নাম্বার অফ বন্ডস, ঠিক আছে? নাম্বার অফ বন্ডস মানে আপনি যে কয়টা বন্ধন আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা বন্ড ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ দিতে পারেন। আপনি যেটাই ব্যবহার করেন, এইটা হচ্ছে আপনার ফর্মাল চার্জ ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটু এক্সাম্পলে আসি। আমরা যত এক্সাম্পল করব আমরা তত হচ্ছে আমাদের কাছে জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু ছোট ছোট এক্সাম্পল দিয়ে শুরু করব। আমরা প্রথমে আসবো হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, O2। তো অক্সিজেন নিয়ে করতে হবে। তো অক্সিজেন করার আগে আমরা প্রথমে ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? লুইস স্ট্রাকচারের ক্ষেত্রে সবাই আমরা ক্যালকুলেশন করব আমার টোটাল কি পরিমাণ কিউ আছে। কিউ হচ্ছে আপনার ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? তো আপনার যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটমে ভ্যালেন্স ইলেকট্রন আপনি এখানে আগে যোগ করবেন। তাহলে অক্সিজেনের অ্যাটম আছে কয়টা? 2টা। তাহলে আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। তাহলে 6 × 2, তাহলে যোজন ইলেকট্রন 6টা আর অণু আছে 2টা। 6 × 2। এখন অক্সিজেনের কি কোনো ধনাত্মক চার্জ আছে? না। ধনাত্মক চার্জ যদি থাকে তাহলে ওটাকে মাইনাস করতে হবে, পজিটিভ চার্জকে মাইনাস করতে হবে, আর নেগেটিভ চার্জকে কী করতে হবে? প্লাস করতে হবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, আপনার পজিটিভকে মাইনাস করতে হবে, নেগেটিভকে প্লাস করতে হবে। এই করার মাধ্যমে আমরা সাধারণত করবো, কিন্তু এখানে দেখেন এইটাও 0, এটাও 0, আর এইটাও 0, কারণ একে কোনো চার্জ নেই। তাহলে আমার টোটাল আসবে 12। আচ্ছা, এখন বন্ড পেয়ার ইলেকট্রন করার ক্ষেত্রে আমরা একমাত্র সিগমা বন্ধনেরটা নিব, অর্থাৎ এক বন্ধনেরটা নিব। দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা পাই ইলেকট্রন যেটাকে আমরা বলি সেটা আমরা গণনা করব না। তাহলে আমার এই একটা অক্সিজেন অণু, এই একটা অক্সিজেন অণু, এদের মধ্যে একটা বন্ধন আমি দিলাম। তাহলে আমার বন্ধন কয়টা? একটা। তাহলে একটা যে কয়টা বন্ধন তার সাথে 2, তাহলে 1 × 2, তাহলে বন্ধন ইলেকট্রন 2। তাহলে এবার লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে তাহলে 12 - 2, অর্থাৎ কিউ মাইনাস বিপিই সমান 10। এখন আমরা নিয়ম কি জানতাম যে আগে আমাদের অক্টেট পূর্ণ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, আর এইখানে একটা বন্ডে 2টা আছে, তাহলে 8, 9, 10। দেখেন আমার 10টা কি হলো? শেষ হয়ে গেল। কিন্তু আমার এই অক্সিজেনের এই যে আমার 10টা শেষ হয়ে যাওয়ার পরেও, না সরি, আমার কাছে আরও 2টা আছে না, সরি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ দেখেন 10টা শেষ হয়ে গেছে। এখন এখানে আমার আরও 2টা লাগবে না অক্টেট পূর্ণ হওয়ার জন্য, কিন্তু আমি ওই 2টা কী করতে পারছি না, দিতে পারতেছি না। তখন আমি কি করব? দেখেন এই যে বন্ড পেয়ার ইলেকট্রনটা, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা এই অক্সিজেন আর এই অক্সিজেন দুইজনের মধ্যেই শেয়ার হচ্ছে। তাহলে আমি যদি এখানে আরেকটা বন্ড দিয়ে দিই তাহলে দেখেন তো আমার কি হচ্ছে, দুইজনের ক্ষেত্রে কিন্তু আমার 8টা চলে আসছে। তো আমি এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিব, দিলে আমার দেখেন অক্সিজেন, দ্বিবন্ধন, অক্সিজেন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে কত হলো? 2, এক্সকিউজ মি, হ্যাঁ 2, 2, 4,
আর 2 2 কত হলো 8, 2 2 4 আর 2 2 8। তাহলে আমার এটা হয়ে গেল অক্সিজেনের লুইস স্ট্রাকচার। অক্সিজেন দ্বিবন্ধন, অক্সিজেন 1 2 3 4, 1 2 3 4। এবার ফর্মাল চার্জ ক্যালকুলেশন। ফর্মাল চার্জ ক্যালকুলেশন করবো আমরা। এটা আপনার সাধারণত যে কোনো করার ক্ষেত্রে আমার করতে হয়, এই জন্য আমি করছি, বাট এখানে ফর্মাল চার্জ 0 আসবে, এটা আপনিও দেখতে পাচ্ছেন। তো এফসিসি যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন দুইটা অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন দুইটা অক্সিজেন, এই অক্সিজেনটা আর এই অক্সিজেনটা দুইটারই কি একই রকম অবস্থা না? দুটোরই এখানে ইলেকট্রন, দুটো এখানে, দুটো ইলেকট্রন এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। তাহলে আমরা যে কোনো একটা ফর্মাল চার্জ ক্যালকুলেট করলে আরেকটা পেয়ে যাবো। তাহলে ফর্মাল চার্জ ক্যালকুলেশনে আমি প্রথমে আসি ভ্যালেন্সি। আমার ভ্যালেন্সি কত? ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 6। লোন পেয়ার ইলেকট্রন কয়টা? লোন পেয়ার ইলেকট্রন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই লোন পেয়ার ইলেকট্রন 2 2 4। আচ্ছা, তাহলে আমি এখানে বসাই দিলাম 2 2 4 মাইনাস আপনার বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার দুইটা বন্ড পেয়ার আছে। তো দুইটা বন্ড পেয়ার যেহেতু আছে, তাহলে আমরা -2। তাহলে দেখেন আসে কত? 0, অর্থাৎ এটা একটা চার্জবিহীন মৌল। আচ্ছা, এরপরে দেখেন আমরা অক্সিজেন করছি, এরপর আমরা করব H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন। তাহলে হাইড্রোনিয়াম আয়ন আমরা যথাযথ করা শুরু করি। আমরা প্রথমে হাইড্রোনিয়াম আয়নের করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে কিউ বের করবো আমরা, বা কিউয়ে আমার দেখেন একটা হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 3। 3টা হাইড্রোজেন আছে, তাহলে 3 × 1, সরি 1 × 3 হবে, 1 × 3। তার সাথে কি যোগ হচ্ছে? তার সাথে অক্সিজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা যোগ হচ্ছে। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6, আর 8 আছে কয়টা? একটা, তাহলে 6 × 1। তাহলে দেখেন 6 আর এখানে হলো 3, 6 আর 3 হলো কত? 9। 9 থেকে এখন দেখেন এখানে একটা প্লাস আছে, এই জন্য আমরা একটা -1 করবো, তাহলে থাকে আমার 8। এখান থেকে দেখেন আমি যদি বন্ধন, মানে এক বন্ধন আগে দিয়ে নিব আমরা, হ্যাঁ। তো আমি এখানে একটা বন্ধন দিলাম, এখানে একটা বন্ধন দিলাম, এখানে একটা বন্ধন দিলাম। এক বন্ধন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখেন এক বন্ধন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল এক বন্ধন হয়ে করে 3টা। তাহলে আমার বন্ড পেয়ার ইলেকট্রন 3 × 2 = 6। তাহলে আমার লোন পেয়ার ইলেকট্রন এই 8 - 6 থাকে কত? 2, তাই না? তাহলে আপনি লোন পেয়ার ইলেকট্রন এখানে অক্সিজেন এখানে 2 দিয়ে দিন, ঠিক আছে? তো অক্সিজেন এখানে আমার 2 দেওয়া হয়ে গেল। আমি জাস্ট, তাহলে এইটা দাঁড়ায় গেল আমার কি? এটা হয়ে গেল আমার, আরে বেশি মুছে ফেলছি না? হ্যাঁ, এবার এটা দিয়ে মুছে, ঠিক আছে। দেখেন, তো এইটা হয়ে গেল আমার স্ট্রাকচার। এই জিনিসটা আমার, এখন আমার চার্জ ক্যালকুলেশনটা কিন্তু বাকি। তাহলে আমি এবার চার্জ ক্যালকুলেশনে চলে যাব। FCC, দেখেন এখানে হাইড্রোজেন 2-3টার অবস্থা একই, অক্সিজেনের অবস্থাও একটাই, অক্সিজেন আছে, সো এটার অবস্থাও একটাই হবে। তো আমরা আগে হাইড্রোজেনের ক্ষেত্রে ক্যালকুলেট করব। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আপনারা একটু যদি খেয়াল করেন, হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে কয়টা? একটা। ওর লোন পেয়ার কত? 0, তাহলে -0। ওর বন্ড পেয়ার কত? বন্ড পেয়ার একটাই আছে, তাহলে বন্ড পেয়ার একটা আছে, হ্যাঁ, তাহলে -1। তাহলে দেখেন এই 1 আর এই 1 কাটাকাটি হয়ে গেলো, থাকে কত? 0। তাহলে হাইড্রোজেনের চার্জ 0। অক্সিজেনের চার্জ যদি আমরা করি, তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন 6, লোন পেয়ার ইলেকট্রন 0, লোন পেয়ার ইলেকট্রন আছে দুইটা। এই যে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন এই যে 2টা লোন পেয়ার আছে, লাল ডট দিয়ে দেওয়া। তাহলে 2টা লোন পেয়ার আসলো, আর হচ্ছে বন্ড পেয়ার আছে 3টা, তাহলে -3 = দাঁড়ায় কত? 5। 5 এটা, সরি কি বলছি, 5 বিয়োগ যাবে মানে 1। এখন এটা কি পজিটিভ চার্জ না? প্লাস। তো এটা যেহেতু পজিটিভ চার্জ, আমরা কি বুঝলাম? পজিটিভ চার্জ কখনো, পজিটিভ চার্জ কোথায় বসবে? কেন্দ্রীয় মৌলে বসবে। তাহলে দেখেন কেন্দ্রীয় মৌলকে, এখানে অক্সিজেন বোঝা যাচ্ছে, কারণ হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় মৌল হতে পারে না। তাহলে আমার এখানে +1 অক্সিজেনের উপরে। এই হইলো আমার হাইড্রোনিয়াম আয়নের লুইস স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমরা যদি একটু চলে যাই, আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। আমরা একটু চেষ্টা করব আমরা নাইট্রেট আয়ন করার, হ্যাঁ, NO3-। আচ্ছা, এটা করার জন্য আমাদের সেম কিউ ক্যালকুলেট করতে হবে। দেখেন এখানে কিউ ক্যালকুলেট করলে আমার আসে নাইট্রোজেনের 5 × 1 প্লাস অক্সিজেনের 6 × 3 প্লাস এখানে একটা যেহেতু নেগেটিভ চার্জ আছে, এটার জন্য 1, টোটাল আসে এখানে হচ্ছে আপনার 24, ঠিক আছে। তো এখন আপনি বন্ড পেয়ার ইলেকট্রন ক্যালকুলেট করলে আমার যেহেতু একটা নাইট্রোজেন আর 3টা অক্সিজেন আছে, তাহলে 3টা বন্ধন তো থাকবেই। তাহলে 3 × 2, তাহলে হয়ে গেল কত আমার? 6।
তাহলে লোন পেয়ার ইলেকট্রন আসার কথা, লোন পেয়ার ইলেকট্রন আসার কথা কিন্তু আপনি দেখেন 24 - 6 অর্থাৎ 18টা। এবার আমরা চলে যাব ছবিতে। আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। এরপরে আমরা কি করব, আমরা এখানে সব কয়টার দুটো করে ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে 8টা করে ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখেন আপনার এখানে কি হয়েছে, 18টাও ফিল হয়ে গেছে। নাইট্রোজেনের কয়টা হয়েছে দেখেন তো, নাইট্রোজেনের হয়েছে 2 2 2। তাহলে নাইট্রোজেনের ফিল হলো কত? নাইট্রোজেনের কিন্তু আপনার সম্পূর্ণ সবগুলো ফিল হয় নাই, নাইট্রোজেনে এখানে 6টা ফিল হয়েছে, তাই না? আমরা কি বলছিলাম, সেন্ট্রাল অ্যাটমে অক্টেট থাকতেই হবে। তাহলে দেখেন তো কী করা যায়, আমরা যদি এইখান থেকে যে কোনো এক জায়গা থেকে দুটো ইলেকট্রন নিয়ে বন্ধন সৃষ্টি করে দেই, তাহলে কিন্তু আমরা নাইট্রোজেনে 6-এর জায়গায় 8 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা তাই করি, এই যে লাস্টের যে দুইটা ছিল, এই লাস্টের দুইটা এখান থেকে সরাই আমরা এখানে একটা বন্ধন টেনে দিলাম। দেখেন হয়ে গেল কি, আপনার নাইট্রোজেনে 1 2 3 4 5 6 7 8, এখানেও এইগুলায় প্রত্যেকটায় আলাদা আলাদা করে 8টা করে ইলেকট্রন চলে আসছে। দেখেন আমি যদি একটু আপনাকে মার্ক করে দেখাই, 2 2 2 6, আর এখানে 2 আছে, কত হলো আপনার 8টা। এরকম করে আপনি যদি একটু ক্যালকুলেট করেন দেখবেন সব কয়টায় 8টা চলে আসছে। এখন আমার চার্জ, ফর্মাল চার্জ ক্যালকুলেশন, এফসিসি। ফর্মাল চার্জ ক্যালকুলেশনে দেখেন এই একটা অক্সিজেনের একটা স্টেট আছে, এটাকে আমরা দিলাম 2। এই অক্সিজেনগুলো একটা স্টেট আছে, এটা দিলাম 1। নাইট্রোজেনের তো একটাই আছে নাইট্রোজেন, সো এটা আলাদা কোনো অবস্থা নাই। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব 5 মাইনাস আমার হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন 0 মাইনাস বন্ড, বন্ড আছে কয়টা, 4টা বন্ড। তাহলে নাইট্রোজেনের প্লাস 1, নাইট্রোজেন আসছে কত আমাদের প্লাস 1। অক্সিজেন, প্রথম অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 1, অক্সিজেন 1-এর ক্ষেত্রে আমার লোন পেয়ার 6, সরি আমার ভ্যালেন্স ইলেকট্রন 6, লোন পেয়ার আছে কয়টা 1 2 3 4 5 6, 6টা। 6 মাইনাস বন্ড, মাইনাস একটা বন্ড, তাহলে থাকে কত -1। তাহলে দেখেন এইখানে চার্জ আসছে কত -1, এখানে চার্জ আসছে -1, এখানে চার্জ আসছে +1। এই অক্সিজেনটার ক্ষেত্রে অক্সিজেন 2, অক্সিজেন 2 এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করবো 6 মাইনাস, দেখেন লোন পেয়ার ইলেকট্রন আছে কয়টা 4টা, মাইনাস বন্ড, বন্ড আছে কয়টা 2টা, তাহলে 2, তাহলে আসলো 0। তাহলে এটার কোনো চার্জ নাই। এবার দেখেন এই যে প্লাস চার্জ আর এই যে প্লাস চার্জ, এই যে মাইনাস চার্জ, এরা কী করবে, একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে একটা খালি মাইনাস চার্জ থাকবে। তাহলে আমরা যদি ওইভাবে হিসাব করি, তাহলে এই একটা নাই, এই একটা নাই, আমার এই মাইনাস চার্জটাকে আমরা একটু সুন্দর করে এখানে একটা মাইনাস দিয়ে লিখব, ঠিক আছে? তো এই জিনিসটা হয়ে গেল, বা আপনি এখানে মাইনাস না দিলে এই যে এখানে মাইনাস দিতে পারেন, একটু বোঝার মতো বোঝা যায় যে ওইটা একটা নেগেটিভ চার্জ আছে, বা -1 দিয়ে দিন আপনি, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা হয়ে গেল আমার একটা নাইট্রেট আয়নের লুইস স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে PO3 আয়ন, ঠিক আছে, PO4 2-। আমরা এই আয়নটা করে আমরা মোটামুটি হচ্ছে শেষ করে ফেলবো। এরপরে আপনাদের দুইটা আমি হচ্ছে হোম টাস্ক দিব, মানে আপনার হোম টাস্ক বলতে কি, মানে আপনাদের দুইটা আমি হচ্ছে এক্সাম্পল করতে দেবো, এটা আপনি একটু ট্রাই করেন। এই দুটো এক্সাম্পলও অনেক সময় পরীক্ষা আসে, আমি তো আর হোম টাস্ক দেওয়ার কেউ না। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে, আপনারা যদি করেন, করে দেখা গেলো যদি আমার কাছে এটা সলিউশন আছে, বা আপনি অনলাইনেও দেখে নিতে পারেন, এটা আপনার প্র্যাকটিসের জন্য আর কিছু না। আচ্ছা, ফসফরাসের ক্ষেত্রে আমরা ফসফরাস কেন্দ্রীয় মৌল বোঝাই যাচ্ছে, বসায় দিলাম 1টা 2টা 3টা 4টা, চলে গেল 4টা অক্সিজেন। এবার ক্যালকুলেট করেন আপনি Q = 4 × 6 প্লাস ফসফরাসের 5 প্লাস, দেখেন এখানে PO4, আচ্ছা PO4 3- হবে, এটাকে 2- দেওয়া হয়েছে না, সরি ফর দ্য মিস্টেক, এটা 3- হবে। তাহলে দেখেন 3টে ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রন এখানে যোগ হয়ে যাবে। টোটাল আমার ফসফরাসের আসে কত বলেন তো, ফসফরাস আমার টোটাল আসে হচ্ছে 32। আচ্ছা, এবার দেখেন বন্ড আছে কয়টা, 4টা বন্ড, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, 4টা বন্ধনের ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রন আসবে 4 দুগুণে 8, লোন পেয়ার ইলেকট্রন থাকছে কত 32 থেকে 8 মাইনাস করলে 24। খেলা শুরু করি আমরা এবার, 1 2 3 4 5 6, ফসফরাসের 8টা অলরেডি আগে যে পূর্ণ আছে, ঝামেলা কম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখেন এর পূরণ হয়েছে কয়টা, 2 4 6, আর এই একটা কত হইল 8, 2 4 6, এই একটা 8, 2 4 6, এখানে দুইটা 8,
2 4 6, এখানে দুইটা 8। ফসফরাস হয়েছে কটা? 1 2 3 4, 4 দুগুণে 8, সবার 8টা 8টা হয়ে গেছে। তাহলে আমাদের এইটা আমাদের লুইস স্ট্রাকচার হয়ে যাওয়ার কথা, তাই না? না, এখানে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে আসছি। কি বলেন তো? আমরা যদি একটু ফার্স্টের দিকে যাই, খেয়াল করি, তাহলে এখানে দেখবেন আমার এখানে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে যে সেন্ট্রাল অ্যাটমের কোভ্যালেন্সি পূর্ণ হতে হবে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের যে কোভ্যালেন্সি এটা সর্বোচ্চটা পূর্ণ হতে হবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইখানে দেখেন যে ফসফরাস কত নম্বর গ্রুপে? ফসফরাস 3 নম্বর গ্রুপে না? তাহলে 3 নম্বর গ্রুপে ওর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত ছিল? 6, তাই না? তো 3 নম্বর গ্রুপে যেহেতু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 6 ছিল, আর আমরা জানি ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আসে হচ্ছে আপনার 5। ফসফরাসের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আসে 5, বাট এখানে ফসফরাসে কিন্তু 5টা বন্ধন আসে নাই। এই জন্য আমাকে ফসফরাসে আরেকটা বন্ধন দিতে হবে। বন্ধন দেওয়ার জন্য কী করতে হবে? এখান থেকে আমি যে কোনো একটা থেকে 2টো ইলেকট্রন টেনে নিয়ে আসবো। আচ্ছা, তো আমি তাই করলাম। আমি হচ্ছে এইখান থেকে 2টো ইলেকট্রন সরাই, এখানে একটা বন্ধন দিয়ে দিলাম, পি ওখানে দ্বিবন্ধন হয়ে গেল। এইবার আমার হয়ে গেছে ফসফরাসের রিয়েল স্ট্রাকচার। এবার দেখেন এটা আই, এটাও 1, এটাও 1, এরা তিনজনই একই স্টেটে, এটা I2। এবার মজার বিষয়, আপনি যদি একটু আগে খেয়াল করে দেখেন, এই যে এইখানে যে আইটা 1টা ছিল, এই যে এইখানে 1 আর এখানে 2, এই দুটার স্ট্রাকচারও কিন্তু কি এই যে এইটার মানে এইখানের 1 আর 2 এর মতোই, তাই না? তাহলে আমরা এইখানের 1 2তে যেই আমার হচ্ছে ক্যালকুলেশন করছিলাম সেই ক্যালকুলেশন এখানে ইউজ করতে পারবো। তাহলে দেখেন অক্সিজেন 1 এর ক্ষেত্রে আমার এখানে আসবে -(-1) চার্জ, অক্সিজেন 2 হবে নিউট্রাল। আর ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের এখানে যদি আমি ক্যালকুলেট করি, ভ্যালেন্স ইলেকট্রন 5টা, লোন পেয়ার এখানে আছে 0, বন্ড আছে 5টা, তাহলে আমার এখানে হয়ে গেল 0। তাহলে আমার মাইনাস চার্জ আসবে এইটার উপর একটা, এইটার উপর একটা, এইটার উপর একটা, তাই না? এই হয়ে গেল আমার ফসফরাসের স্ট্রাকচার, ঠিক আছে? আপনার এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, টোটাল PO4 3-। সো এইটা দিয়ে আমরা মোটামুটি আজকে আমাদের হচ্ছে যে লুইস স্ট্রাকচারের সেশনটা শেষ করতেছি। আমি ইনশাল্লাহ কালকের মধ্যে ফটোকেমিস্ট্রির কোয়েশ্চেন যেগুলো আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2016 সাল থেকে 2023 পর্যন্ত, ওইগুলা অ্যান্সার সহ ডিসকাস করার ট্রাই করব। আশা করি ওইগুলোর মধ্যে থেকেই আসবে। এছাড়া বেসিক ডেফিনেশন যেগুলো আছে সেইগুলো একটু দেখবেন। এবং আমি হচ্ছে আপনাদের একটা বেসিক চার্ট, যেটা আমাদের মূলত বিভিন্ন মানে বেসিক একটা ধারণা দিয়ে দিব যে কী ধরনের কোয়েশ্চেন আসে। তো ওইটার আমরা একটা অ্যানালাইসিস করব, কারণ দেখেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে, আর স্যার যে এসেনশিয়ালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াচ্ছেন ওইখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করব। আমি আশা করি সিটিটা আপনার এইটার মধ্যেই কভার হয়ে যাবে, ঠিক আছে? সো আপনাদের লাস্ট টাইম বলেছিলাম কিছু আপনাদের কাজ দিব আমি। সো আপনারা একটু যদি, মানে আপনাদের কাজ দিব না, আপনাদের কাজ করতে আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে? আপনারা যদি একটু NO2- এবং SO3-, ঠিক আছে, আরেকটা করবেন N2O, এই তিনটা একটু দেখেন আপনারা যদি করতে পারেন কিনা। হ্যাঁ, এছাড়া N2O5ও আছে। আপনারা একটু মানে একটু কমপ্লেক্স যেগুলো করা যায় আর কি, যতটুকু যাওয়া যায়, N2O5, তারপরে হয়তো বা PCl5, আপনারা যদি এই স্ট্রাকচারগুলো একটু কষ্ট করে দেখেন, একটু কষ্ট করে দেখে আসবেন, এটা আপনাদেরই প্র্যাকটিস হবে। আপনারা যদি সিটিতে ভালো করেন, আরেকটা জিনিস মনে রাখবেন, আমার ওখানে 210 আর এখানে 90 মার্ক, 90 মার্কের মধ্যে 60 মার্ক সিটি, 30 মার্ক অ্যাটেন্ডেন্স। 60 মার্কের মধ্যে আপনার এই 20 আপনি কিন্তু মানডেতে ক্লিয়ার করে ফেলতেছেন। এই 60-এর মধ্যে দেখা গেলো আপনি তুললেন কোনোভাবে হচ্ছে 45 থেকে 50। অ্যাটেন্ডেন্স যদি আপনার থাকে, অ্যাটেন্ডেন্সে সাধারণত 30 দেওয়া হয়, আমি ধরলাম অ্যাটেন্ডেন্সে 25 দিল, 45 আর 25 কত হলো দেখেন তো? 45 + 25 আমার হয়ে গেল 70, তাই না? এবার 210 থেকে 70 মাইনাস, মানে 210 থেকে 70 মাইনাস করেন, 70 মাইনাস করলে এখানে থাকে কত? 10 10 গেল 140, তাই না? এবার আমার হচ্ছে মানে 210 মানে 210 মানে 300-র মধ্যে যদি আমার 80% স্কোর করা লাগে, আমার এখানে কত আসে? এটা কাটা, এটা কাটা, 8 8 1 8 8 বার 16 8 3 24, 240 পাওয়া লাগে, তাই না? তাহলে আমি 240-এর মধ্যে অলরেডি 70 পেয়ে বসে আছি, তাই না? তো 240-এর মধ্যে আমি 70 পেয়ে বসে আছি। এখন আমার এই 210-এর মধ্যে আর কত পাইলে আমার হচ্ছে এখানে কভার হয়ে যাচ্ছে? আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন, তাহলে আমার পাওয়া লাগবে হচ্ছে 240। 240-এর মধ্যে আমি 70 পেয়ে গেছি, তাহলে আমার এখানে আর পাওয়া লাগতেছে কত বলেন তো? আর 170 পাওয়া লাগতেছে, তাই না?
170 পাওয়া লাগলে আমার এখানে সিজি 4 চলে আসবে একটা গ্রেডে। এখন মনে করেন আপনি 170 পাইলেন না, আপনি মনে করেন এর মধ্যে যদি 150ও পান, 150 210-এর মধ্যে যদি আপনি 150ও পান, তাও আপনার সিজি 3.5 এর উপরে থাকবে। আর জেনারেলি 3.5 এর উপরে একটা ভালো সিজি কনসিডার করা হয়। তো আমি আশা করব আপনারা সবাই সিটিটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।